আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটা নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ক্লাসে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডেফিনেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপস এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন। তো প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করি। ডেফিনেশনটা কি? এ সেন্টেন্স দ্যাট আস্ক এ কোয়েশ্চন। ওকে, একটি বাক্য যেটা কিনা প্রশ্ন করে ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে যে বাক্য দিয়ে আমরা প্রশ্ন করব সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ওকে, তাহলে এটার একটা উদাহরণ যদি আমরা দেখতে চাই, উদাহরণের মধ্যে রয়েছে হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট। তুমি কি তোমার সকালের নাস্তা করেছো? তো এইখানটাতে দেখো প্রশ্ন করা হয়েছে, একজন ব্যক্তিকে প্রশ্ন করা হইল, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, তুমি কি সকালের নাস্তা করেছো? এরপরে আরেকটা প্রশ্ন করা রয়েছে, দেখো হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? এটাও এক ধরনের প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি যে দেয়ার আর 3 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স পাওয়া যায়। 3 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কি? একটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চন, একটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চন, এরপরে দ্বিতীয়টা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চন। তো ডাব্লিউএইচ কোয়েশ্চনটা কি এটা যদি একটু বলতে চাই, ডাব্লিউএইচ কোয়েশ্চনটা হচ্ছে দ্যাট স্টার্ট উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড লাইক হু, হুম, এটসেট্রা। মানে যেই বাক্যটা, যেই প্রশ্নবোধক বাক্যটা আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, যেমন হচ্ছে হু দিয়ে শুরু হইতে পারে, হুম দিয়ে শুরু হইতে পারে, এরকম কোনো শব্দ দিয়ে শুরু হইলে সেই প্রশ্নবোধক বাক্যকে আমরা বলে থাকি ডাব্লিউএইচ কোয়েশ্চন। এখানে যদি দেখো যে উদাহরণটা দেখো, হু আর ইউ, এখানে হুটা কি? হু হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড। তো যেহেতু এখানে প্রশ্নটা করা হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে, সেহেতু এটাকে আমরা বলবো ডাব্লিউএইচ কোয়েশ্চন। এরপরে আমরা চলে আসছি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। ইয়েস নো কোয়েশ্চন ব্যাপারটা কি জিনিস এটা একটু যদি বলতে চাই, মানে হয় এক কথায় উত্তর, হয় হ্যাঁ হবে উত্তর, না হলে না। হ্যাঁ অথবা না, এই দুইটা কথার মধ্যে যদি উত্তরটা দেওয়া যায় তাহলে সেই প্রশ্নটাকে বলবো আমরা ইন্টারোগেটিভ ইয়েস নো কোয়েশ্চন। তো এখানে কি দেওয়া আছে? দ্যাট স্টার্ট উইথ অ্যান অক্সিলারি ভার্ব। এই ইয়েস নো কোয়েশ্চনগুলো এক কথায় উত্তর, সেটা হ্যাঁ বা না যেটাই হোক উত্তর, সেই প্রশ্নগুলো আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, স্টার্ট উইথ অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের শুরু হবে। ওকে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এর পরবর্তীতে আমরা যদি এখানে চিন্তা করি, উদাহরণটা দেখো, ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? এখানে দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হইলো? এখানে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে। ডু একটা অক্সিলারি ভার্ব, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা এক কথায় উত্তর দিতে পারবো, ডু ইউ লাইক টি, হ্যাঁ অথবা না। হ্যাঁ আমি পছন্দ করি, অথবা না আমি পছন্দ করি না। জাস্ট বলবো ইয়েস অর নো। এর পরবর্তীতে আসি ট্যাগ কোয়েশ্চন। ট্যাগ কোয়েশ্চনের ব্যাপারটা এরকম যে শর্ট ফর্ম অফ কোয়েশ্চন, একটা প্রশ্নের ছোট অংশ। আবার ট্যাগ কোয়েশ্চনকে আমরা বলে থাকি জুড়ে দেওয়া প্রশ্ন, জুড়ে দেওয়া কোনো একটা বাক্যের শেষে আমরা প্রশ্নকে জুড়ে দিই। যেমন উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। ডিডন্ট আই, আমি কি করি নাই? আমি কাজ করেছি বা আমি কাজ করেছিলাম, এখন আমি বলতেছি কি আমি কি করি নাই, এরকমভাবে প্রশ্ন। মনে করো যে এরকম হইতে পারে যে সে পড়াশোনা করেছে, সে পড়াশোনা করেছে, এখন পড়াশোনা করার পরে একটা বলতেছে আমি আজকে পড়াশোনা করেছি, আমি পড়াশোনা করি নাই। এরকমভাবে যে প্রশ্নটা করা হয়ে থাকে, একটা বাক্যের সাথে একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া, সেটাই হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চন। তো এরপর আসে হাউ টু আইডেন্টিফাই, কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, বেসিক্যালি প্রশ্নবোধক বাক্যটা কি হয়? প্রশ্নবোধক বাক্যটা সেন্টেন্সেস এন্ড উইথ ইন্টারোগেটিভ সাইন। তার মানে প্রশ্নবোধক বাক্যটা আমাদের শেষ হবে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যদি শেষ হয় সেটা হবে কি প্রশ্নবোধক বাক্য, আর না হলে কিন্তু প্রশ্নবোধক বাক্য আমরা ধরতে পারবো না। তো মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্য লিখতে গেলে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। উদাহরণ হিসেবে আমাদের এখানে দেওয়া আছে, দেখো হু আর ইউ, এখানে শেষে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। সেম কাজটা করা হয়েছে ডু ইউ হ্যাভ ল্যাপটপ, এখানেও আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। তো এর পরবর্তীতে আমরা স্ট্রাকচার দেখব, এর পরবর্তীতে স্ট্রাকচার বা গঠন বা ফরমেশনটা দেখব আমাদের। হ্যাঁ, তো ফরমেশনটা এখানে কি?
ফরমেশনটা একটু যদি আমরা বলি, প্রশ্নবোধক বাক্য তো কয়েকভাবে গঠন করা যায়, আমরা দেখে আসলাম যে প্রশ্নবোধক বাক্য একটা ডাব্লিউএইচ কোয়েশ্চন হইতে পারে, একটা ডাব্লিউএইচ কোয়েশ্চন হইতে পারে, হ্যাঁ ওকে, একটা ডাব্লিউএইচ কোয়েশ্চন হইতে পারে, একটা ট্যাগ কোয়েশ্চন, আমাদের একটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চন হইতে পারে, বা ইয়েস নো কোয়েশ্চন হইতে পারে, আবার ট্যাগ কোয়েশ্চন হইতে পারে। এই সমস্ত প্রশ্নগুলোর গঠন সম্পূর্ণ আলাদা। তো আমরা দেখব কি ধরনের গঠন এখানে আমরা ব্যবহার করে থাকি। তো প্রথম হচ্ছে 1 নম্বর নিয়মে রয়েছে হোয়েন দেয়ার ইজ অ্যান অক্সিলারি ভার্ব ইন এ সেন্টেন্স দ্য ফরমেশন অফ দ্য কোয়েশ্চন উইল বি, যদি বাক্যে কখনো অক্সিলারি ভার্ব থাকে, ঠিক আছে, যদি বাক্যে কখনো অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করতেছি, তখন ফরমেশনটা এরকম হয়ে যায় ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন, মানে এই যে চিহ্নটা, প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, তাই না। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়। কি দিয়ে শুরু হয়? আমাদের ভার্ব দিয়ে হচ্ছে বাক্যটা শুরু হবে। তো সেটাকে আমরা বলে থাকি কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দেখো হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যের মধ্যে আমাদের ক্লু কোনটা? ক্লুটা হচ্ছে দেখো এখানে ইজ দেওয়া আছে, আমাদের ইজ দেওয়া আছে, তার মানে আমরা এই নিয়মের মধ্যে পড়ে গেছে যে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, হি ইজ এ স্টুডেন্ট, ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তো সেক্ষেত্রে আমি কি করব, এই ইজটাকে সামনে বসাই দেব। ইজটাকে সামনে বসাই দিলে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়ে গেছে। তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে কোনো বাক্যে, সেই অক্সিলারি ভার্বকে আমরা সামনে বসিয়ে দিয়ে বাক্যের বাকি অংশ হুবহু ঠিক রেখে আমরা অক্সিলারি ভার্ব প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি। এরকম আরেকটা উদাহরণ দেওয়া আছে, উইল, হ্যাঁ, উইলটাকে আমরা কি করছি, উইলটাকে সামনে বসায় দিচ্ছি, তাই না। উইলকে যদি আমি সামনে বসায় দিই তাহলে কি হয়ে যাবে, এটা প্রশ্নবোধক বাক্য। দে উইল বাই দ্য হাউস, উইল দে বাই দ্য হাউস, তারা ঘরটি কিনবে, আর এখানে তারা কি ঘরটি কিনবে প্রশ্ন করা হয়ে গেল। এরপরে হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, সে মাঠে দৌড়াচ্ছে, তাহলে এটাকে যদি আমরা করি মাঠে দৌড়াচ্ছিল, ওয়াজ হি রানিং ইন দ্য ফিল্ড, সে কি মাঠে দৌড়াচ্ছিল। তো এরকম প্রশ্নটা হয়ে গেল। এরপরে আর একটা গঠন আছে, সেটা হচ্ছে হোয়েন দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, একটা বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কি করি, একটা বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা বাক্যের শুরুতে ডু ডাজ ডিড ব্যবহার করব। ডু ডাজ, এই বাক্যের মধ্যে প্রশ্নবোধক বাক্যে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি। বাক্যটা হচ্ছে হি ইটস রাইস, এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, 24টা অক্সিলারি ভার্বের কোনোটি নেই। 24টা অক্সিলারি ভার্ব কি কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এই যে 24টা, এই 24টা। তো আমি একটু এখানে লিখে দিই অক্সিলারি ভার্বগুলো কি কি। অক্সিলারি ভার্ব 24টার দেখি লেখার চেষ্টা করি একটু। 24টা কি কি, am, is, are, was, were, have, has, had, do, yes, do, does, did, তারপরে shall, will, can, may, তারপরে হচ্ছে should, would, এরপরে হচ্ছে could, এরপরে হচ্ছে might, 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 কি হইল, shall, should, will, would, can, could, may, might, ought to, ought to, এরপরে হচ্ছে need, এরপরে হচ্ছে must, এরপরে হচ্ছে da, আর দেখি 24টা হয়েছে কিনা।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। আচ্ছা যাই হোক, একটা আছে ইউজ টু, হ্যাঁ, আর একটা হবে হচ্ছে ইউজ টু। এটা একটু দিয়ে নেই, ইউজড টু মানে অভ্যস্ত, ইউজড টু। ওকে, এই 24টা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। 24টা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো বাক্যে আছে কিনা এটা দেখতে হবে। বাক্যে যদি না থাকে, এখানে দেখো হি ইটস রাইস, এখানে এই 24টার একটাও নেই। 24টার একটাও না থাকার কারণে এখানে বাক্যের শুরুতে আমাদের প্রশ্নবোধক করতে গেলে ডাজ, ডু, ডাজ, ডিডের যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি ডাজ দিয়ে করেছি। ডাজ দিয়ে করেছি কি, ডাজ হি ইটস রাইস। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, সোজা কথা যদি শর্টকাট বলি, তাহলে এই যে এখানে একটা এস ছিল না, এই এস যদি থাকে কখনো খেয়াল করো যে এখানে এস আছে ভার্বের শেষে, ভি1 এর শেষে এস আছে, তখন এখানে বাক্যের শুরুতে ডু না বসিয়ে ডাজ বসাই দিবা, তাহলে আমাদের কি হয়ে যাবে, প্রশ্নবোধক বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপরে দে প্লে ক্রিকেট, যেহেতু দে হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেহেতু আমরা ডাজ বসাইতে পারবো না, আমাদেরকে তখন ডু বসাইতে হবে। ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা কি করব, ডু ব্যবহার করব। এখানে লায়লা ওয়েন্ট টু মার্কেট, লায়লা ওয়েন্ট টু মার্কেট, এখানে তাহলে কি প্রশ্ন করলাম, প্রশ্নবোধক করতে গেলে ডিড ব্যবহার করেছি। ডিড লায়লা ওয়েন্ট, ডিড লায়লা গো টু মার্কেট। এই যে ওয়েন্ট ছিল, এই ওয়েন্টটা থাকার কারণে, যেহেতু ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মে আছে, এই জন্য আমি এখানে পাস্ট ফর্মে ডিড ব্যবহার করেছি। এবং যখনই আমি ডিড ব্যবহার করব, তখনই কি আর ওয়েন্ট ব্যবহার করা যাবে না, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না, তখন আমাকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তার মানে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে নোট রয়েছে। নোটটা কি, when we use does there is no use of s or es with principal verb। যদি আমরা বাক্যে কখনো এস বা ইএস ব্যবহার করি, বাক্যে এস বা ইএস ব্যবহার করি, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে আমরা কখনো প্রশ্নবোধক বাক্য করতে গিয়ে যদি আমরা ডাজ ব্যবহার করি, বাক্যের শুরুতে কি ব্যবহার করি, ডাজ ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা কখনো এস বা ইএস যুক্ত করতে পারবো না। উদাহরণ হিসেবে আমি দিলাম, এই যে দেখো প্রথম যে বাক্যটা রয়েছে, হি ইটস রাইস, হি ইটস রাইস। তো এইখানে আমি কি করেছি, প্রশ্নবোধক করতে গিয়ে বাক্যের শুরুতে আমি ডাজ ব্যবহার করেছি, ডাজ হি ইট রাইস। এই দেখো ডাজ ব্যবহার করার কারণে ইটের সাথে আমরা এস ব্যবহার করতে পারিনি। এখানে যদিও এস ছিল, কিন্তু এখানে ডাজের পরবর্তীতে ইট বসাইছি, যেহেতু ডাজ বসিয়েছি, সেই শর্ত থেকে আমরা ইটের সাথে এস ব্যবহার করতে পারবো না। পরবর্তীতে when we use did, যখন আমরা did ব্যবহার করি, there is no use of past form of principal verb, তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো না। কখন, যখন আমি প্রশ্নবোধক বাক্যটা ডিড দিয়ে শুরু করব। তো দেখি একটা উদাহরণ, এই যে এখানে দেওয়া আছে, লায়লা ওয়েন্ট টু মার্কেট। এই ক্ষেত্রে আমি কি করেছি, ডিড দিয়ে বাক্যটা শুরু করেছি। ডিড দিয়ে বাক্যটা শুরু করার কারণে আমরা দেখো এখানে আর ওয়েন্ট রাখতে পারিনি। ওয়েন্টটা কি হয়ে গেছে আমাদের, এই ওয়েন্টটা আমাদের কি হয়ে গেল, গো হয়ে গেছে। তার মানে ওয়েন্ট পরিবর্তন হয়ে এটা পাস্ট ফর্ম ছিল, হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম গো। ঠিক আছে, ডিড ব্যবহার করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এটা ছিল আমাদের নোট। এরপরে 3 নাম্বার যেটা রয়েছে, when there is to have verb in a sentence to make the sentence interrogative, we can use both have, has, had or do, does, did in front of the subject। তার মানে যখন কোনো বাক্যে টু হ্যাভ ভার্ব থাকবে, মানে বাক্যটা টু হ্যাভ ভার্ব দিয়ে গঠিত, তো সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক করতে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাডও ব্যবহার করতে পারবো বাক্যের শুরুতে, অথবা ডু, ডাজ, ডিডও ব্যবহার করতে পারবো। এখানে একটু বলে নিই, টু হ্যাভ ভার্ব কোনগুলো। হ্যাঁ, টু হ্যাভ ভার্ব একটু নিচে নামাই নিলাম। টু হ্যাভ ভার্ব, এটা একটু মনে রাখতে হবে। টু হ্যাভ ভার্ব কোনগুলো, টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, এগুলো হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ব। এই তিনটা হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ব, মনে রাখতে হবে। এই তিনটা হচ্ছে আমাদের টু হ্যাভ ভার্ব। ওকে,
তো টু হ্যাভ ভার্ব, এই ভার্বগুলো যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নবোধক যখন করব তখন হ্যাভ হ্যাজ হ্যাড দিয়েও বাক্যটা শুরু করতে পারি প্রশ্নবোধক বাক্য, অথবা ডু ডাজ ডিড দিয়ে বাক্যটা শুরু করতে পারি। একটা আমরা উদাহরণ দেখি, 3টা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যে ইউ হ্যাভ এ কার, এখানে দেখো ইউ হ্যাভ এ কার, এখানে হ্যাভটা কি আমাদের টু হ্যাভ ভার্ব, তাই না? হ্যাভ থাকার কারণে আমি কি করেছি, এখানে দেখো প্রশ্নবোধক করতে গিয়ে আমি বাক্যের শুরুতে ডু ব্যবহার করতে পারবো। যেহেতু হ্যাভ প্রেজেন্ট ফর্মে আমরা এখানে চাইলেই ডু ব্যবহার করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই হ্যাভ ভার্বটাকে সামনে বসিয়ে আমাদের প্রশ্নবোধক বাক্যটা তৈরি করতে পারি। ওকে, যদি হ্যাভ থাকে তাহলে আমরা ডু ব্যবহার করতে পারবো, অথবা হ্যাভটাকে সামনে বসায় দিতে পারবো। যদি ডু ব্যবহার করি তখন কি হবে, তখন হ্যাভটা আর উঠে যাবে না। বাক্যের শুরুতে ডু ব্যবহার করলে আমাদের এই হ্যাভটা আর উঠে যাবে না। ওকে, এরপর দেখো হি হ্যাজ মেনি বুকস, হি হ্যাজ মেনি বুকস, এখানে খেয়াল করো হ্যাজ। আচ্ছা, যেগুলা এই টপিকগুলো কিন্তু আমাদের লাগবে, রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেও লাগবে, শূন্যস্থান পূরণেও লাগবে। সো এগুলা মানে হেয়ালি করার কোনো সুযোগ নেই। হি হ্যাজ মেনি বুকস, তার কি আছে, অনেক বই আছে, তাই না? এখানে এই যে হ্যাজটা যে দিলাম, এই হ্যাজ দেওয়ার কারণে দেখো আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। প্রশ্নবোধক করতে গিয়ে আমি চাইলেই ডাজ ব্যবহার করে প্রশ্নবোধক করতে পারবো। ডাজ ব্যবহার করার কারণে এখানে হ্যাজটা হ্যাভ হয়ে গেছে। ডাজ হি হ্যাভ মেনি বুকস, এখানে ছিল হি হ্যাজ, এখানে হয়ে গেছে হি হ্যাভ। ওই যে হ্যাজের কারণে এখানে ডাজ বসাই দিয়েছি, আর ভেতরে একটা হ্যাভই বসাইতে হবে। এছাড়াও আমরা প্রশ্নবোধক করতে পারি আরেকটা ভাবে, এই হ্যাজটাকে সামনে বসিয়ে, এই হ্যাজটাকে সামনে বসিয়ে দিলে আমাদের প্রশ্নবোধক হয়ে গেল। আমি সাজেস্ট করব তোমরা সবসময় এই বাক্যে যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে এটা সামনে বসাই দিবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো এরপরে 3 নম্বর বাক্যে হ্যাড, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। এই হ্যাডটা থাকার কারণে আমি কি করেছি, এখানে পাস্ট টেন্সের ডিড ব্যবহার করেছি। ওকে, পাস্ট টেন্সের ডিড ব্যবহার করেছি। ডিড যখন ব্যবহার করেছি তখন আমি এই হ্যাডটাকে আর হ্যাড রাখি না, হ্যাডের প্রেজেন্ট ফর্ম হ্যাভ বসাই দিয়েছি। ঠিক আছে, হ্যাডের প্রেজেন্ট ফর্ম হ্যাভ বসিয়ে দিয়েছি। তো ডিড করিম হ্যাভ এ নাইস পেন। তো এটাকে প্রশ্নবোধক আরেকভাবে করা যায়, যেটা বললাম যে এই হ্যাডটাকে সামনে বসিয়ে প্রশ্নবোধক করা যায়। হ্যাড করিম এ নাইস পেন। ওকে, তো এরকম ছিল আমাদের ফরমেশনটা এরকম ছিল। এই ফরমেশনগুলো মেনেই আমাদের আর কি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন হয়ে থাকে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু দেখে নাও। যে ইজ হি অ্যান ইংলিশ টিচার, ইজ হি অ্যান ইংলিশ টিচার। তারপরে হচ্ছে যে এটা ক্যান হি ড্রাইভ এ কার, হু নোজ হিজ ফাদার, হ্যাঁ, হু নোজ হিজ ফাদার, হোয়ার ডু ইউ কাম ফ্রম, ডিড রহিম নো হিজ নেম। তো এই ধরনের দেখো বাক্যের শেষে কি আছে, প্রশ্নবোধক বাক্য আছে, সবগুলো প্রশ্ন করেছে। ইজ হি অ্যান ইংলিশ টিচার, তিনি কি একজন ইংরেজি শিক্ষক? ক্যান হি ড্রাইভ এ কার, তিনি কি গাড়ি চালাইতে পারেন? হু নোজ হিজ ফাদার, তার বাবাকে কে চেনে? হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? ডিড রহিম নো হিজ নেম, তুমি কি ডিড রহিম নো হিজ নেম, রহিম কি তার নাম জানে? এগুলো সবগুলো প্রশ্ন করা হয়েছে। তো মোটামুটি আজকে এরকমই ছিল, এতটুকুই ছিল ক্লাস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।